স্কুল কথাটার সঙ্গে আমাদের সবার শৈশব জড়িয়ে আছে। এই স্কুল কাঁচা মাটি থেকে ভবিষ্যতের তরুণ তরুণী তাদের গড়ার কাজ শুরু হয়। সরকারের জন্য সরকারি স্কুল, কলকাতা কর্পোরেশন স্কুল চালায়। এরকম একটা স্কুলে গিয়েছিলাম আমরা, একদম কর্পোরেশনের স্কুল। স্কুল ভবনের বাইরে দেওয়ালে সহজ পাঠের চালচিত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক ছবি সেখানে আঁকা রয়েছে। কাঁচে ঢাকা এই গোটা স্কুল বিল্ডিং, ক্লাসরুমে ডিজিটাল বোর্ড, এলইডি টিভি, দেখাবো সেই ছবি দেখাবো। হলঘর, প্রশস্ত হলঘর, বিরাট হলঘর, গোটা স্কুল এয়ার কন্ডিশন। এটা কোনো বেসরকারি স্কুল নয়, এটি চেতলার মেয়রস চয়েস স্কুল। কলকাতা পুরসভার পুরনো একটি স্কুল সংস্কার করে ভোল পাল্টে এই বিদ্যালয় তৈরি করা হয়েছে, সেই ছবি দেখাবো। গত সপ্তাহে নবরূপে নির্মিত এই মডেল স্কুলের উদ্বোধন করেন কলকাতার মেয়র তথা ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সন্দীপন সাহাও। চেতলার পরমহংসদেব রোডে ছিল একটি পুরনো স্কুল, দীর্ঘদিন ধরে সেটা জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। সেই স্কুলকে এরকম নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্কুল। পড়ুয়াদের বসার জন্য নতুন ডেস্ক এসছে, দেওয়াল জুড়ে বাচ্চাদের জন্য প্রকৃতির ছবি এবং গ্রাফিটি আঁকা হয়েছে, তুলে ধরা হয়েছে সৌরজগতের চিত্র। শিশুদের অক্ষর জ্ঞান করাতে বড় বড় হরফে ক্লাসের দেওয়ালে আঁকা হয়েছে হরফের ছবি। মেয়র পরিষদ সন্দীপন সাহা সেদিন বলেছিলেন, মেয়রস চয়েস স্কুল পুরসভার মডেল স্কুলগুলির মধ্যে অনন্য। মেয়র চান বেসরকারি স্কুলের শিশুদের মতো পড়ার পরিবেশ পাওয়া উচিত পৌরসভার স্কুলের পড়ুয়ারাও। তাই পৌরসভার স্কুলগুলিকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। এর ফলে নিম্ন আয়ের পরিবার অর্থাৎ গরিব মানুষ যারা বেসরকারি স্কুলে বিরাট টাকা ফিস দিয়ে নিজেদের ছেলে মেয়েদের পাঠাতে পারেন না, তারা পুরসভা স্কুলে পাঠাবেন, ভালো পরিকাঠামো পাবে। মেয়রস স্কুলে ল্যাবরেটরি থাকছে, গল্পঘর নামে একটি লাইব্রেরি থাকছে, মিড ডে মিলের জন্য আলাদা শেড রয়েছে, 25টি শিশু একসঙ্গে বসে সেই শেডে খেতে পারবে। এছাড়াও স্কুল প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়েছে, পার্ক তৈরি হয়েছে, রয়েছে দোলনা, স্লিপ ইত্যাদি। স্কুলের বাইরের দেওয়ালে আঁকা হয়েছে নানান ধরনের কার্টুন। এমনই তো হওয়া উচিত। যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড দেশের, যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড মেট্রো সিটির, বড় ঝাঁ চকচকে সিটি কলকাতার মতো, তার পুরসভার স্কুল তো এতটাই সুন্দর হওয়া উচিত। এবং সেরকম স্কুল হচ্ছেও। আমাদের ইনভাইট করা হয়েছিল, এনকেটিভি বাংলাকে বলা হয়েছিল, এসে নিজের চোখে দেখে যাও কলকাতা পুরসভা কত সুন্দর কাজ করছে। আমাদের প্রতিনিধি রক্তিমা দাস তিনি গিয়েও ছিলেন মেয়রস চয়েস স্কুল চেতলায় সেটা দেখার জন্য। দেখুন এই অভিনব কায়দায় কলকাতা কর্পোরেশন কি সুন্দরভাবে এই মেয়রস চয়েস স্কুল সাজিয়ে তুলেছে, দেখুন। বেঞ্চ, চক, ডাস্টার, এগুলো একেবারে স্কুল বেলাকার স্মৃতি, মানুষের মনে থেকে যায় সারা জীবন। এবং স্কুল জীবনটাই এমন জীবন যেটা মানুষ গড়ার সময়, এবং সেই সময়টাকে আরো সুন্দর করে তুলতে চাইছে কলকাতা পুরসভা। এবং তার জন্য ডিজিটাল জগতের সঙ্গে তাল মিলিয়ে স্মার্ট হচ্ছে কলকাতা পুরসভা স্কুলগুলি। আমি যেখানে রয়েছি একদম চারপাশটা দেখে বোঝার উপায় নেই কোনো সরকারি স্কুলে আমি রয়েছি। মেয়র স্কুল সম্প্রতি চেতলায় উদ্বোধন করেছেন মেয়র ফিরহাদ হাকিম, এবং সেখানে ডিজিটালভাবে গড়ে তোলা হয়েছে গোটা ক্লাসরুম। এখানে যেমন রয়েছে একেবারে স্মার্ট বেঞ্চ বাচ্চাদের জন্য, তার সঙ্গেই রয়েছে সুন্দরভাবে দেওয়াল লিখন এবং বিভিন্নভাবে আর্ট পেন্টিংয়ে ভরা। শুধুমাত্র তাই নয়, গোটা ক্লাসরুমটা জুড়ে একেবারে শিক্ষা ব্যবস্থার পুরোপুরি উপযোগী গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে রাখা হয়েছে ডিজিটাল বোর্ড, আমি দেখাবো। এই ডিজিটাল বোর্ডের মাধ্যমেই বিভিন্ন রীতিমতো একেবারে বিভিন্ন ধরনের বাচ্চাদের সিনেমা দেখানোর মাধ্যমে তাদেরকে পড়ানো হবে, এবং ছোটদের যাতে মনোরম পরিবেশ গড়ে তোলা যায় তার জন্য শুধুমাত্র এই ক্লাসরুম নয়, গোটা স্কুলটাকে সাজানো হয়েছে। একই সঙ্গে আমরা যেটা ভাবতেই পারি না, সরকারি স্কুলে এসি, গরমকাল, এখন যে সময় গরমটা পড়ে পশ্চিমবঙ্গের ওয়েদার এতটাই উষ্ণতম হয়ে যায় যে বাচ্চাদের কিন্তু স্কুলে থাকা দায় হয়ে যায়। এবং এই কারণের জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন যে সমস্ত এরিয়াগুলি রয়েছে, প্রান্তিক এরিয়া কলকাতার মধ্যেই, সেই সমস্ত জায়গায় স্কুল ছুট বাচ্চাদের সংখ্যা কিন্তু বাড়ছিল। সেগুলোর কথা মাথায় রেখে আমি দেখাই ডিজিটাল ক্লাসরুমে একদম এসিরও ব্যবস্থা করা হয়েছে বাচ্চাদের জন্য।
যাতে কোনো সমস্যা না হয় এবং স্কুল ছুটদের সংখ্যা কমানো রাজ্য সরকার যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত হয় তার জন্য কলকাতা পুরসভার এই প্রয়াস। তবে শুধুমাত্র একটি স্কুল নয়, ধীরে ধীরে কলকাতা পুরসভার সমস্ত স্কুলগুলি ডিজিটাল স্কুলে তৈরি করা হবে বলেই জানিয়েছেন মেয়র। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে রক্তিমা দাস, এনকেটিভি বাংলা, কলকাতা। স্কুল তো এমনই হওয়া উচিত, এটাই তো হওয়া উচিত স্কুলের ছবি। মডেল স্কুল এরকমই হবে। কলকাতা পুরসভার স্কুল, সেই স্কুলে কাঁচে ঢাকা বিল্ডিং, এসি রয়েছে, স্মার্ট ক্লাসরুম রয়েছে, সুন্দর। মেয়র পরিষদ শিক্ষা সন্দীপন সাহা তিনি বলছেন সুন্দর ক্লাসরুম, স্মার্ট ক্লাসের টার্গেট, কারণ শিশুরা যাতে স্কুলে আসতে চায় তারই চিত্র তুলে ধরা হয়েছে এই মডেল স্কুলে। মেয়র পরিষদ সন্দীপন সাহা তিনি একদম ঠিক কথা বলেছেন, শুনুন। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের মডেল স্কুল মানে যেখানে সুন্দর ক্লাসরুম থাকবে, স্মার্ট ক্লাস থাকবে, যেখানে সম্ভব সেখানে আমরা প্লে এরিয়া রাখছি বাচ্চাদের জন্য। এইরকমভাবে পরিকাঠামো ডেভেলপ করে, যেটা আমাদের মাননীয় মহানাগরিকও বলছে যে বাচ্চারা যাতে স্কুলে আসতে অ্যাট্রাক্টেড হয়, সেইটা আমাদের তৈরি করতে হবে। কারণ তারা স্কুলে এলে, সেখানে থাকলে তারপরে না পড়াশুনো, এরা সবাই ফার্স্ট জেনারেশন লার্নার, কাজে এদের পড়াশুনোর সাথে সম্পর্ক মূলত যতক্ষণ সময় স্কুলে কাটাচ্ছে। তো আমাদের উদ্দেশ্য যে তারা স্কুলে আসুক, আমাদের টিচাররা যথেষ্ট কোয়ালিফাইড, তারা যদি স্কুলে আসে আমরা নিশ্চিত এই টিচাররা তাদেরকে পড়াশোনার ব্যাপারটা ভালো মতো দেখে নিতে পারবে। মেয়র ফিরহাদ হাকিম তার এলাকা, তার জায়গা হচ্ছে এই চেতলা। চেতলা স্কুলটি কি সুন্দরভাবে সাজানো হয়েছে, সত্যি তো। আমার সহকর্মীদের বলবো বাংলার দর্শকদের আরেকবার সেই ছবিটা দেখাই, আসুন সেই ছবিটা দেখুন, কি সুন্দর ছবি দেখুন। এরকম ঝাঁ চকচকে ক্লাসরুম, সাজানো লাইব্রেরি, এসি, ল্যাবরেটরি, এটাই তো একটা আইডিয়াল কর্পোরেশন স্কুল হওয়া উচিত। কিন্তু একটা স্কুল দিয়ে কি হবে? কলকাতা শহরের এতগুলো ওয়ার্ডে বাকি স্কুলগুলোর কি অবস্থা? জরাজীর্ণ অবস্থা। আর সেই ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়। স্কুলের নাম জগবন্ধু পল্লী মঙ্গল সমিতি স্কুল, ঠিকানা 48 নম্বর জগবন্ধু লেন, কলকাতা 12। ছবি দেখাবো। স্কুলটি স্থাপিত হয়েছিল 1352 বঙ্গাব্দে। স্কুলটি কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দাদের মুখেই উঠে এসেছে স্কুলটির অবস্থার কথা। অনেকেই স্কুলে পড়েছে, যেমন দেবাশিস দেব, তার পাড়ার স্কুল। এই অবস্থায় নিজের কৈশোরের স্কুলকে দেখে তিনি রীতিমতো শোকাহত। তিনি বলছেন কেন এই অবস্থা তা তিনি জানেন না। দেখুন। হঠাৎ তো না, এটা তো প্রায় বেশ কিছুদিন যাবো দেখছি স্কুলের এই অবস্থায় পড়ে আছে। তো খারাপ লাগে। স্কুল আগে আমরা পড়েছি, সেই স্কুল আগে তো জমজমাট ছিল, টিচার ছিল, স্টুডেন্ট ছিল, সবই ছিল। কিন্তু এই অবস্থা কেন হলো তো আমাদের বোধগম্যের বাইরে। আমরা পাড়ার লোক হিসেবে তো চাই স্কুলটা আবার পুরনো জীবন ফিরে পাক, আবার স্টুডেন্ট আসুক, টিচাররা বাড়ুক। এখানে আমাদের স্পোর্টস হতো, সবকিছু এখানেই হতো, জমজমাট ছিল স্কুল। আমাদের যে ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দিয়ে আছেন, উনি আপ্রাণ চেষ্টা করছেন এখনো পর্যন্ত, সেটা আমি জানি, যেহেতু আমি এখান থেকে দেখাশোনা করি। তো জানি না কোথায় কিভাবে আটকে আছে। উনি আপ্রাণ চেষ্টা করছেন যে স্কুলে যেভাবে স্কুলে চালু যেন করা যায়। আমাদের এখানকার মধ্যে যে কটা স্কুল অপারেশনাল ছিল, যেরকম স্বামীজি বিদ্যাপীঠ বন্ধ হয়ে না, স্বামী চলছে, আদর্শ বিদ্যা মন্দির ওটা বন্ধ হয়ে গেছে, গীতা মন্দির সেটাও বন্ধ হয়ে গেছে। থাকার মধ্যে ওয়ার্ডের মধ্যে একটা স্কুল আছে। স্টুডেন্ট নেই, স্টুডেন্টের জন্যই স্কুলটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে রয়েছে। আর মেন হচ্ছে এখানে একটু অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, স্কুলটাকে রিপেয়ারিং করতে হবে। স্কুলের খুবই অবস্থা খারাপ, কিন্তু মেন হচ্ছে এখানে টিচার আছে কিন্তু স্টুডেন্ট নেই। আর যদি পরিবেশটা মানে স্কুলে যদি এটা ভালো না হয়, তাহলে বাচ্চারাও আসতে চাইবে না। তার জন্য একটু কর্পোরেশনদেরকে অনুরোধ করা হয়, একটু দেখে যদি ওটাকে ঠিক করা হয়। কোন জায়গায় আটকে রয়েছে জানি না। আমাদের যে পাড়ার কাউন্সিলর আছেন, ওনারা তো চেষ্টা করেছেন, আগেই বলেছিলেন এটা করব, এটা নিয়ে লড়ছেন, কিন্তু এখনো অবধি তো কিছু হচ্ছে না। কোথায় আটকে আছে সেটা দেখতে হবে। একদিকে দেখুন মেয়রের মডেল স্কুল
সেটা কতটা জাঁকজমক এবং মোড়া, চারদিকে আলোর রোশনাই, আর বাকি পুরসভার স্কুলগুলোর বেহাল দশা। এই জগবন্ধু স্কুলে আমাদের প্রতিনিধি রক্তিমা দাস তিনিও গিয়েছিলেন মেয়রের মডেল স্কুল ঘুরে আসার পর। একেবারে ভিন্ন চিত্র দেখুন। আজ তো একখানা স্কুল আছে, টিচারও রয়েছে, কিন্তু ছাত্র সংখ্যা শূন্য। একেবারে কলকাতার মধ্যেই এই স্কুল, 37 নম্বর ডাক্তার জগবন্ধু লেন, বউবাজারের মধ্যে কলকাতা পুরসভার এই স্কুল দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে। তার ফলে একসময় যে স্কুলে গমগম করত ছাত্রদের সমাগম, সেখান থেকে একেবারে ছাত্র শূন্য হয়ে গিয়েছে স্কুল। আমি স্কুলটা একটুখানি দেখাই। একেবারে দেখা যাচ্ছে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ওপরের যে সমস্ত জানলাগুলি রয়েছে সেগুলোও ভগ্নদশা অবস্থা। শুধুমাত্র তাই নয়, স্কুলের গায়ে একাধিক জায়গা থেকে গাছ পর্যন্ত গজিয়েছে। কলকাতা পুরসভা ইতিমধ্যেই স্কুলগুলি নিয়ে পরিকল্পনা নিয়েছে এবং নতুন করে রিনোভেট করা হচ্ছে প্রত্যেকটি স্কুল। সেক্ষেত্রে এই স্কুলটিও যাতে নতুন করে রিনোভেট করে আবার চালু করা হয়, তাই দাবি তুলছেন এলাকাবাসীরা। কারণ এক সময় যেখানে ছাত্রছাত্রীরা পড়তে আসতেন, আজকে তা একেবারে ছাত্রশূন্য অবস্থায় রয়ে গিয়েছে। নিয়ম করে স্কুলের গেট খোলা হয় ঠিকই, কিন্তু ছুটির ঘন্টা আর বাজে না। কারণ যাদের এই ছুটির জন্য দীর্ঘ প্রতীক্ষা করত যারা, তারা কিন্তু আর আসে না। একেবারে ছাত্র শূন্য স্কুল কলকাতার বুকে রয়ে গিয়েছে। এখন দেখার বিষয়, কলকাতা পুরসভা ইতিমধ্যে যে স্কুলগুলি নিয়ে পদক্ষেপ নিতে শুরু করেছে, সেক্ষেত্রে এই স্কুলের ভবিষ্যৎ কি হয়। ক্যামেরা জয়দীপের সঙ্গে রক্তিমা দাস, NK2 বাংলা, কলকাতা। বিশ্বরূপ দে, তিনি ওখানকার লোকাল কাউন্সিলর, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম যে বিশ্বরূপ বাবু, একদিকে মেয়র ফিরহাদ হাকিম যখন মডেল স্কুল দেখাচ্ছেন, বলছেন ঝাঁ চকচকে মডেল স্কুল হলে কর্পোরেশন স্কুলে আমজনতা তারা তাদের ছেলে মেয়েদের পাঠাবেন, তখন 48 নম্বরের জগবন্ধু স্কুলের এই হাল কেন? জগবন্ধু পল্লীমঙ্গল সমিতির যে স্কুল, সেটা ধুঁকছে কেন? কেন পড়ুয়ারা যায় না? বিশ্বরূপ বাবু কি বলছেন শুনুন। এটা খুব খারাপ বিজ্ঞাপন কলকাতা পৌরসভার পক্ষে, যে পৌর বিদ্যালয় অথচ সেখানে ছাত্র শূন্য, শিক্ষক এক। আমি তাই হাউসে বলবার চেষ্টা করছি যে এই সমস্ত পৌর বিদ্যালয়গুলোকে যদি ইংরাজি মাধ্যমে রূপান্তরিত করে সেখানে যথাযথ শিক্ষার একটা ব্যবস্থা করা যায়, তাহলে সেটা মানুষের কল্যাণে কাজ হবে। আমার এই ওয়ার্ড হচ্ছে গরিব নিম্নবিত্ত মানুষের বসবাস। ইংরাজি মাধ্যমে স্কুলে, বাজারে যে সমস্ত স্কুল চলে, অনেক টাকা তাদের মাসিক ফিস দেওয়ার ক্ষমতা নেই। এই পৌর বিদ্যালয়গুলো রিভাইভ করে যদি ইংরাজি মাধ্যমের মধ্যে দিয়ে করা যায়, তাহলে আমার মনে হয় যে এটা পারতপক্ষে নিম্নবিত্ত এবং গরিব মানুষের উপকার হবে। এখন আমি জানি না কতটা কি সম্ভব, কতটা সম্ভব, কিন্তু আমার মনে হয় যে চেষ্টা থাকলে তার একটা উপায় আছে। আমি সেই চেষ্টা নিয়েই কাজ করার চেষ্টা করি এবং ইতিমধ্যে আমি এনজিও কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। পিপিপি মডেলে যদি তারা এই স্কুলটিকে নিয়ে কাজ করেন, তাহলে কর্পোরেশনের অত আর্থিক ঝুঁকিও থাকবে না। কিন্তু যেহেতু বাড়িটি ভাড়া বাড়ি বলে খ্যাত হয়ে আছে, তো এই ব্যাপারটা যা আইনি জটিলতা যদি কিছু থাকে, সেটা আমাদের সর্ট আউট করতে হবে। হ্যাঁ, আমি ইতিমধ্যে প্রস্তাব তো রেখেইছি। আগামী অধিবেশনে 20 তারিখ 20 ডিসেম্বরের অধিবেশনে এটা আসবে আলোচনার জন্য। বিশ্বরূপবাবু, কেন এনজিও নিয়ে কি করবেন? মেয়রের চেতলায় সেখানে ঝাঁ চকচকে কর্পোরেশন স্কুল কর্পোরেশন বানিয়ে দিচ্ছে, আর আপনার 48 নম্বর ওয়ার্ডের জন্য আপনাকে এনজিও খুঁজতে হচ্ছে, ভাড়া বাড়ির সমস্যা কাটাতে হচ্ছে, আপনাকে পিপিপি মডেলে স্কুল বানাতে হবে। কেন? এক পুরসভা, এক শহর, ভিন্ন মত কেন? 48 থেকে একটু এগিয়ে যান, তার পাশের ওয়ার্ড 50 নম্বর ওয়ার্ড, সেখানেও এই একই পরিস্থিতি। এই ওয়ার্ডের কাউন্সিলর ভারতীয় জনতা পার্টির সজল ঘোষ, একাধিকবার আমাদের প্যানেলে দেখেছেন সজলবাবু এসে বক্তৃতা দিচ্ছেন। তার ওয়ার্ডে রয়েছে শশীভূষণ দে স্ট্রিটে রাজা রাজেশ্বরী আদর্শ বালিকা বিদ্যালয়, সেটিও ধুঁকছে। রাজা রাজেশ্বরী আদর্শ বালিকা বিদ্যালয়তেও বিদ্যার অভাব।
কেন ধুঁকছে? রক্তিমা দাস আমাদের প্রতিনিধি, তিনি ঘুরে দেখলেন। দেখুন। পড়ুয়াদের স্কুলমুখ করতে মডেল স্কুল তৈরি করছে কলকাতা পুরসভা। মডেল স্কুল মানে যেখানে আধুনিকভাবে বাচ্চাদের পড়ানো হবে, ডিজিটাল বোর্ড থাকবে সেখানে এবং নানান আধুনিক যন্ত্রপাতি দিয়ে এবং ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে তাদেরকে শেখানো হবে। কলকাতা পুরসভার একটি মডেল স্কুলের সামনে আমি দাঁড়িয়ে আছি, দেখাবো। রাজরাজেশ্বরী আদর্শ বালিকা পৌর নিগম প্রাথমিক বিদ্যালয়। এই মডেল স্কুল তৈরি হয়েছিল, প্রথম স্কুলটি তৈরি হয়েছিল 1923 সালে এবং তারপর ধীরে ধীরে সময় ক্রমে কালক্রমে তা যখন ক্ষয় হতে থাকে কলকাতা পুরসভার তরফে সেটাকে রিনোভেট করে মডেল স্কুল তৈরি করা হয়। কিন্তু এই মডেল স্কুলেও কিন্তু ছাত্র সংখ্যা টানতে পারছে না কলকাতা পুরসভা। সেখানে এই মডেল স্কুলেও ছাত্র সংখ্যায় 2024-এ এসে ঠেকেছে 10 থেকে 12 জন। তার মধ্যেও অনেকে স্কুলমুখ হচ্ছেন না। অন্যদিকে এই স্কুলেরই দুটো বিভাগ রয়েছে, একটি বালিকাদের এবং একটি ছেলেদের জন্য। মেয়েদের স্কুলে পড়ুয়ার সংখ্যা 10 থেকে 12 হলেও যেটা ছেলেদের স্কুল সেখানে ছাত্র সংখ্যা 0, শিক্ষকদেরও দেখা মিলছে না। এই অবস্থায় মডেল স্কুলগুলির যদি এই অবস্থা হয় সেক্ষেত্রে কলকাতা পুরসভার অন্যান্য যে স্কুলগুলি রয়েছে সেখানে কিভাবে পড়ুয়ারা স্কুলমুখী হবে সেই চিন্তা কিন্তু এখন পেয়ে বসেছে যারা অধিকর্তা তাদের। সেক্ষেত্রে কলকাতা পুরসভা এখন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। ক্যামেরায় জয়দীপের সঙ্গে রক্তিমা দাস, এনকেটিভি বাংলা, কলকাতা। এখানেই তো সমস্যা, এটাই তো সমস্যার। সেই ছবি আবার দেখাবো আপনাদের। এই ছবিগুলো দেখুন, খুব ভালোভাবে দেখুন। 48 নম্বর 50 নম্বর ওয়ার্ডের স্কুলগুলো আর চেতলার ছবিটা দেখুন। দেখাবো, আমার সহকর্মীদের বলবো একসঙ্গে 3টে ছবি আনতে। মেয়র ফিরহাদ হাকিমের স্কুল, সেখানে জাঁকজমক। মেয়র ফিরহাদ হাকিমের মেয়র্স চয়েস স্কুল চেতলায়, সেখানে এসি বসছে। সেখানে ড্রপ আউটের সংখ্যা কমানোর জন্য কত না তোড়জোড়। কিন্তু 48 নম্বর ওয়ার্ড, 50 নম্বর ওয়ার্ড, সেই স্কুলগুলো দেখুন। পাশাপাশি দুটো স্কুল দেখুন, দুটোই পুরসভার স্কুল। একটা জঙ্গনে বিশ্বরূপ বাবু কাউন্সিলর, তিনি বলছেন এনজিওর কাছে যেতে হবে, পিপিপি মডেলে এই স্কুলকে বেটার করতে হবে। আর ওদিকে মেয়র্স চয়েস স্কুল, মডেল স্কুল 5 স্টারের মতো সেজে উঠছে। কেন? সমস্যা কোথায়? এই রাজরাজেশ্বরী স্কুলের অবস্থা প্রসঙ্গে আমরা সেই স্কুলের শিক্ষিকা সঙ্গীতা দাসকে প্রশ্ন করেছিলাম। তিনি বলছেন প্রাথমিক স্কুলে ভর্তি না করিয়ে অভিভাবকরা এমন স্কুলে ভর্তি করাচ্ছেন যাতে দশম কিংবা দ্বাদশ উত্তীর্ণ হওয়া যায়। বছর বছর ছাত্রছাত্রী কমতে থাকা এই স্কুল এখন শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র 4। ঠিক শুনলেন, 4 জন। টেক আ লুক। বাচ্চা কাচ্চার এখন আসার প্রবণতা একটু কমে গেছে। আমাদের এখন গোটা পোর্টাল এন্ট্রি অনুযায়ী 12 জন আছে, কারণ আমাদের এটা প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল। এবার বাচ্চা কাচ্চারা জেনারেলি চাইছে যে এমন স্কুলে পড়বো যেখান থেকে 12 অব্দি পড়ে ওঠা যায়। তাহলে সেখানে পড়ে এবার এখানে পড়লে কি হবে, মাঝপথে আবার অন্য স্কুলে গিয়ে ভর্তি হতে হবে, যেটা অনেক সময় ভর্তি হতে সমস্যা হচ্ছে। এবার নতুন পরিবেশে গিয়ে তাদেরকেও অ্যাডজাস্ট করে নিতে হবে। ওই কারণে তারা আমার যেটা মনে হয় এবার গার্জেনরাও তাই চাইছে এমন জায়গায় পড়বে যেখানে একদম শুরু থেকে শেষ পুরোটা তারা শিক্ষাটা কমপ্লিট করে নিতে পারবে। বাট আগে স্টুডেন্ট তো বছর বছর তো পরপর কমছে, আর কর্পোরেশনে জেনারেলি আমাদের যে স্ট্রিটের বাচ্চারা জেনারেলি আসে এবং সেখানে বাচ্চা কাচ্চা পরপরই কমছে। আর কোভিডের পরে বাচ্চার সংখ্যা অনেকটাই কমে গেছে, কারণ কোভিডে দীর্ঘদিন পঠন পাঠন বন্ধ থাকাতে যারা ধরুন দেশে থাকতো অনেকে দেশে চলে গেছে, সেখান থেকে আর ফেরেনি, ওখানেই লোকাল কোনো স্কুলে ভর্তি হয়েছে, এরকমও অনেক হয়েছে। সেই কারণেই আমার মনে হয় বাচ্চা কাচ্চা আস্তে আস্তে কমে গেছে। এই 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি ভারতীয় জনতা পার্টির নেতা সজল ঘোষ। আমরা তাকে প্রশ্ন করেছিলাম এমন হাল কেন, তিনি কি বলছেন দেখুন। আর দু একটা পদক্ষেপ দেখান না। টিভিতে বিবৃতি দেওয়া আর পদক্ষেপ দেওয়া দুটো এক জিনিস নয়। আমার পাড়ার স্কুলগুলো তো আপনি ঘুরে দেখে এসছেন, কটা করে ছাত্র পেয়েছেন? কাগজে কলমে ছাত্র বলুন, ফিজিক্যাল ছাত্রর কথা বাদ দিলাম। একটা স্কুলে কাগজে কলমে ছাত্র সংখ্যা 0, একটা স্কুলে কাগজে কলমে ছাত্র সংখ্যা 10 বা 12। অফিসিয়াল মডেল স্কুলের সংখ্যায় বোধহয় 12। আপনি আমায় বুঝিয়ে বলুন
কোন পদক্ষেপটা নেওয়া হয়েছে, কোন পদক্ষেপ? আচ্ছা, কেন ছেলেমেয়েরা আসবে বলতে পারেন? কি কারণে ছেলেমেয়েরা এখানে আসবে বলতে পারেন? কোন শিক্ষা ব্যবস্থা আছে এখানে যে কারণে আসবে? পাড়ার যারা কাউন্সিলর, পুরসভার যারা কাউন্সিলর, তাদের এই বক্তব্য। স্মার্ট স্কুল নিয়ে ভারতীয় জনতা পার্টির বিরোধিতা থাকবে, এটা তাদের এজেন্ডা। কিন্তু বিশ্বরূপ বাবু, তিনি তো তৃণমূলের কাউন্সিলর, তিনিও তো বলছেন যে ছাত্রছাত্রীরা এখানে আসেন না। সন্দীপন সাহা, তিনি তৃণমূলের। সেই সন্দীপন সাহার সঙ্গে আমরা কথা বলেছিলাম যে এই পুরনো পুরসভার কাউন্সিলের যে স্কুল, পুরসভার যে স্কুল, সেগুলোর এরকম জরাজীর্ণ দশা কেন? দেখুন, যখন কলকাতা কর্পোরেশন স্কুলগুলো শুরু করেছিল যেই চিন্তা ভাবনা নিয়ে, সেখান থেকে আজকে আর্থসামাজিক পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটেছে। তা সত্ত্বেও প্রায় 14,000 স্টুডেন্ট কিন্তু এখনো কলকাতা কর্পোরেশন স্কুলগুলিতে আছে। তো যেখানে আমাদের ছাত্র সংখ্যা ঠিকঠাক আছে বা যেখানে হওয়ার সম্ভাবনা বেশি, আমরা সেগুলোকে ফোকাস দিচ্ছি। আগে যেখানে হয়তো কম, সেখানে আমরা আগামী দিন চেষ্টা করে দেখবো যে কোনো পরিকাঠামো বদল এনে যদি সেখানেও আবার স্টুডেন্ট সংখ্যা বাড়ানো যায়, আমরা সেই প্রচেষ্টা করব। কংগ্রেসের কাউন্সিলর তিনি সন্তোষ পাঠক, তার সঙ্গেও প্রশ্ন নেওয়া হয়েছিল। একদিকে মডেল স্কুল, সেখানে ঝাঁ চকচকে পরিবেশ, আর বাকি পুরসভা স্কুলগুলো ধুঁকছে কেন? দেখুন, মেয়রকে, শিক্ষা বিভাগকে মানে খুব কম হলে 50 বার আমরা করেছি, কোনো উত্তর নেই। একবার শিক্ষা বিভাগের MIC এসেছিল, সে দেখে ফেকেছে এখানে 150 ছেলে ছিল, 1 to 100 to 150, মানে 3টে শিফটে ছিল। তো সেটা এখন অবধি কিছু হয়নি। ও মেয়র কি স্কুল করছে না করছে, কিন্তু আমার মনে হয় যে যেখানে আমরা তো বিরোধী দলে আছি, সে কারণে না হলে অন্য কিছু নিশ্চয়ই মানে কোনো কিছু আছে। মানে বারবার বলার সাথে মেয়রকে বলেছি যে গরিব বাচ্চারা সব এখানে আছে, ফুটপাতে যারা আছে তারা গিয়ে ওখানে শিক্ষা দিয়ে করে। আর অনেক টিচাররা, খুব ভালো ভালো টিচাররা ছিল না, এটাও বন্ধ হয়ে গেছে। আমার এখানেও বন্ধ করে দিয়েছে। তারপরে এখানকার ছেলেরা 3 কিলোমিটার্স ফ্রম 9 নিজেরা স্ট্রিট, ওদেরকে নিয়ে চলে যাচ্ছে ওরা ওই 22 ওয়ার্ডে। এখান থেকে মিনিমাম 2 to 3 কিলোমিটার্স বাচ্চা ছেলেরা, তাদের অভিভাবকরা তাদের গিয়ে নিয়ে আসে এখান থেকে নিয়ে। তো এটা খুব কষ্টকারক জিনিস। মেয়র কি খুলছে না খুলছে আমি জানি না, কিন্তু খুব ভালো না, কর্পোরেশন খুব ভালোর দিকে না, এটা আমি বলতে পারি। আমি দেখতেই পাচ্ছি কর্পোরেশন সত্যি খুব একটা ভালো দিকে যে হাঁটছে তেমন নয়। একদিকে চেতলার সেই মডেল স্কুল, যেখানে ঝাঁ চকচকে পরিবেশ, অন্যদিকে শহরের বাকি সরকারি স্কুলগুলো, বাকি পুরসভা স্কুলগুলো রীতিমতো ধুঁকছে। কেন মডেল স্কুল, সেই প্রসঙ্গে নিজের অবস্থান জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার দাবি, পুরসভার স্কুলগুলিতে ড্রপ আউটের সংখ্যা কমেছে, তাই জন্যই মডেল স্কুল। দেখুন, তাই এই মডেল স্কুলগুলো করার কারণ হচ্ছে বাড়ির পরিবেশের থেকে অনেক ভালো পরিবেশ যখন বাচ্চা পাবে, তখন বাচ্চা অ্যাট্রাক্ট হবে স্কুলে যাওয়ার জন্য। সেই জন্য মডেল স্কুলগুলো করা। মডেল স্কুল করে ম্যাজিক হবে না, মডেল স্কুল করে আস্তে আস্তে বাচ্চাদের অ্যাট্রাকশন টু দ্য স্কুলটা বাড়াতে হবে। তারা উপরে লাইব্রেরি পাচ্ছে, চোখের সামনে ভিজুয়াল ক্লাসরুম পাচ্ছে। আমি বোর্ডে লিখে দিলাম 2+2, 2+3 কত হয়, একটা বাচ্চা বুঝতে পারবে না, কিন্তু 3টে হাঁস ম্যাক করে যাচ্ছে, তার সাথে আরো 2টো হাঁস যোগ দিলে কত হলো, তখন তারা জানবে যে 5টা হাঁস। এইভাবে পড়ানোর সিস্টেমটাকে করলে যারা ফার্স্ট জেনারেশন লিটারেট তারা অ্যাট্রাক্ট হবে এবং খুব কমফোর্টেবল পরিবেশে পড়তে পারলে তারা আসবে স্কুলে। এখন নেই, আমাদের যে পরিবেশে যে স্কুলগুলো আছে সেগুলোতে যাওয়ার ইচ্ছেই করে না মানুষকে, মানে বাচ্চাগুলোর। সেটাকে চেঞ্জ করার জন্য এই মডেল স্কুল কনসেপ্টটা এসেছে। কি সুন্দরভাবে মেয়র ফিরহাদ হাকিম তিনি বোঝালেন যে ভিজুয়াল ন্যারেটিভ কিংবা ভিজুয়াল স্টোরি টেলিংয়ে একজন বাচ্চা অতি অনায়াসে শিখতে পারবে। আমাদেরও তো এটাই বক্তব্য। সত্যি তো ভিজুয়াল স্কুল তো হওয়া উচিত, এরকম পরিকাঠামো সরকারি স্কুলে তো পেয়ে যাওয়া উচিত। বিদেশে সর্বত্র হয়, কিন্তু সমস্যা হলো ফিরহাদ সাহেব, একটি স্কুলে আপনি এটা করতে পেরেছেন। কলকাতা শহরের বাকি সমস্ত ওয়ার্ড, এমনকি তৃণমূল কংগ্রেস পরিচালিত ওয়ার্ড, বিজেপি পরিচালিত ওয়ার্ড, সেখানে যে স্কুলগুলোর ছবি আমরা দেখলাম, সেখানে স্কুলে ছাত্রছাত্রীরা যায় না। আপনি বলছেন ড্রপ আউটের সংখ্যা আপনি কমাবেন, নিশ্চয়ই কমাবেন,
তার জন্য স্কুলগুলোকে তো উন্নত মানের করতে হবে। এর উত্তরও আপনি অবশ্য নিজেই দিয়ে দিয়েছেন যে কেন পুরসভার স্কুলগুলোর অবস্থা খারাপ, সেই প্রশ্নও আমরা করেছিলাম আপনাকে। শুনুন মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন, টেক আ লুক। যেগুলো আমাদের ছাত্র সংখ্যা পাচ্ছি, যে স্কুলগুলোতে গেলে আস্তে আস্তে স্ট্রেংথ বাড়বে, সেইভাবে স্কুলগুলো করা হচ্ছে। দেখুন, আমি যেটা বারবার করে বলি, যারা কর্পোরেশন স্কুলে আসে তারা ফার্স্ট জেনারেশন লিটারেট হয়। তাদের তিনটে অড সিচুয়েশনে লড়াই করতে হয়। একটা হচ্ছে তাদের যেহেতু ফার্স্ট জেনারেশন লিটারেট, তাদের আইকিউ জেনারেল আমরা যেরকম ভাবি আমাদের বাড়ির ছেলেদের আইকিউ সেরকম নয়। দু চারটা এক্সেপশনাল থাকে, কিন্তু বেশিরভাগই আইকিউ থাকে, তাদের বুঝতে অসুবিধা হয়, বারবার করে তাকে পড়াতে হয়। দ্বিতীয়ত তাদের পরিবেশ, বাড়িতে গিয়ে পরিবেশ যে জায়গাগুলো থাকে, এখন যেটাকে উত্তরণ বলে, বস্তি, সেখানে বড় বড় বক্স বাজে, সারাদিন ধরে এর বিয়ে হচ্ছে ওর বিয়ে হচ্ছে। ওখানে বিয়েটার জন্য লাফালাফি বেশি হয়, পড়াশোনাটা কম। তো ওখানে ওই হচ্ছে সারাদিন ধরে বক্স বাজছে, আজকে এর পাশাপাশি। তো সেখানে পর্যাপ্ত জায়গা ওদের থাকে না যে হোমওয়ার্কগুলো করার বা পড়াশোনা করার। তৃতীয়ত সামাজিকভাবে তাদের যে সোসাইটি, তাদের বাবা মারা সেই সচেতন থাকে না যে পড়তে হবে, পড়াতে হবে, স্কুলে যেতে হবে। এই তিনটে অড নিয়ে বাচ্চাগুলো পড়ে। ফিরহাদ বাবু, আপনাকে একটা গল্প শোনাই। সোনাগাছি এলাকা, রেড লাইট জোন। সেই রেড লাইট জোনে একটি বাচ্চা ছেলে, তার যখন 7 বছর বয়স ছিল, তার হাতে একটি বিদেশি সংস্থা এনজিও তার একটা ডকুমেন্টারি করতে এসে একটি ক্যামেরা দিয়ে গিয়েছিল। আজকে সেই সোনাগাছির সেই বাচ্চা ছেলেটি বিশ্বের একজন রিনাউন্ড ফটোগ্রাফার। তারা বস্তিতে থাকে, তাই জন্য তাদের আইকিউ কম, তাদের বাড়িতে পড়াশোনার পরিবেশ নেই, কিংবা তারা ফার্স্ট জেনারেশন লিটারেট, মানে প্রথমবার তাদের বাড়ি থেকে কেউ স্কুলে যাচ্ছে, তাই জন্য তারা শিক্ষার প্রতি আকৃষ্ট হচ্ছে না। খুব ভুল কথা বলছেন স্যার। আসল সমস্যাটা আপনাকে দেখাই, আসুন। আমাদের রিপোর্টার দেখলো, চালাবো সেই ছবি। আপনার মডেল স্কুল যতটা ঝাঁ চকচকে, বাকি পুরসভার স্কুলগুলো ততটা ঝাঁ চকচকে নয়। দেখুন না সেই ছবিগুলো, চালাবো একের পর এক। 48 ওয়ার্ডের ছবি, 50 ওয়ার্ডের ছবি দেখুন। এটা তো আপনার ওয়ার্ডের চেতলার স্কুল, ঝাঁ চকচকে করেছেন। বাকি স্কুলের ছবিগুলো দেখুন, জগবন্ধু পল্লী দেখুন, রাজরাজেশ্বরী স্কুল দেখুন, সেখানে স্কুলে পরিকাঠামো নেই। ক্লাসিস্ট কমেন্ট না করে এই স্কুলের পরিকাঠামোগুলো উন্নয়ন করুন, দেখবেন বাচ্চারা আসছে। কেউ চায় না, কোনো মা বাবা চায় না তার পরবর্তী প্রজন্ম দারিদ্রতার মধ্যে কিংবা অশিক্ষার মধ্যে বাস করে। তারা চায় তাদের তার পরবর্তী প্রজন্ম উত্তরণ ঘটাক, তারা উঠুক। কিন্তু সেই উঠতে দেওয়ার জন্য সহায়তা করতে হবে প্রশাসনকে, করতে হবে সরকারকে, করতে হবে আপনাকে। এই ছবিগুলো ভালো করে দেখুন, দর্শকরাও দেখুন, এবং আশা রাখুন যে আগামী দিনে চেতলায় যে স্কুলটি তৈরি করেছেন, মেয়র্স চয়েস স্কুল, সেই স্কুলটি আপনার ওয়ার্ডেও হবে। আপনার ওয়ার্ডেও পুরসভার স্কুলে ঝাঁ চকচকে উন্নত মানের পঠন পাঠনের পরিষেবা পাওয়া যাবে। আবাস নিয়ে এখন জেলায় জেলায় ক্ষোভ আরও বাড়ছে। কোথাও তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ উঠছে, কোথাও কাটমানি খাবার অভিযোগ উঠছে। কিন্তু এই সবের মধ্যে কোথাও গতকালই দেখিয়েছিলাম যে ভারতীয় জনতা পার্টিরও যে 2-1 জন পঞ্চায়েত সদস্য রয়েছেন, তাদের বিরুদ্ধেও এই একই অভিযোগ উঠছে। এরই সঙ্গে কয়েকদিন আগে যে ট্যাব কেলেঙ্কারি হয়েছিল, অর্থাৎ তরুণের স্বপ্ন যে ভঙ্গ হয়েছিল, ট্যাবের টাকা এখান থেকে ওখানে চলে গিয়েছিল, যা প্রাপক সেই প্রাপক টাকা না পেয়ে অন্য কেউ পেয়ে গিয়েছিল। এখন রাজ্য সরকার বদ্ধপরিকর এমন কোনো অসুবিধে যেন আবাস নিয়ে আর না হয়। তাই জন্য এবার টাকা বন্টনে কারচুপি রুখতে আবাসে এসওপি ঠিক করে দিল নবান্ন। এই এসওপি বেসিক্যালি দুভাবে হবে। এক হচ্ছে যারা ডেটা এন্ট্রি করছেন প্রশাসনিক লেভেলে, পাসওয়ার্ড যাতে সুরক্ষিত থাকে, সেই পায় যে এই কাজ করার জন্য স্বীকৃতি পেয়েছে সেটা দেখবে। আর দ্বিতীয় দিকে জেলায় জেলায় এবার গ্রাম পঞ্চায়েত ভিত্তিতে ক্যাম্প করা হবে আবাসের। সেই ক্যাম্পে আবাসের প্রাপক, মানে যিনি উপভোক্তা, তিনি নিজে আসবেন, নিজের আধার কার্ড জমা দেবেন, নিজের বায়োমেট্রিক দেবেন, নিজের আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার সেটা ওখানেই করা হবে, এবং সেখান থেকে তার নিজের অ্যাকাউন্টে যাতে টাকা যায় সেটাও সুনিশ্চিত করা হবে। দেখুন,
ট্যাপ কেলেঙ্কারির পর আবাসে সতর্ক রাজ্য। কেলেঙ্কারি রুখতে জেলায় জেলায় এসপিও রাজ্যে তরুণের স্বপ্ন প্রকল্পের মতো যাতে আবাসের টাকা প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকে তা নিয়ে এবার এসপিও ঠিক করে দিল রাজ্য সরকার। জেলায় জেলায় এই এসপিও মেনেই দেওয়া হবে আবাসের টাকা, সিদ্ধান্ত নবান্নের। গ্রামে গ্রামে আবাসের জন্য বসবে ক্যাম্প থেকেই অ্যাকাউন্ট যাচাই করা হবে। পঞ্চায়েত দপ্তরের পোর্টাল থেকেই এসএমএস করে জানিয়ে দেওয়া হবে কবে কোথায় ক্যাম্প হবে। বিডিও পঞ্চায়েতের আধিকারিকদের নিয়ে অ্যাকাউন্ট যাচাই করতে ক্যাম্প খোলা হবে। প্রত্যেক উপভোক্তা তাদের নাম, ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেবেন। ক্যাম্পে উপভোক্তাদের আধার নম্বর দিতে হবে। ক্যাম্পে আবাসের তথ্য উপভোক্তার আধার নম্বরের সঙ্গে সংযুক্তিকরণ করা হবে। প্রশাসন সূত্রে খবর, তরুণের স্বপ্ন প্রকল্পে একাধিক ছাত্র তাদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা পায়নি। সব তথ্য দেওয়ার পরেও সেই টাকা অন্য অ্যাকাউন্টে জমা হয়। আবাসের ক্ষেত্রে সেটা রুখতে আরও কড়া রাজ্য। উপভোক্তার যে মোবাইলের সঙ্গে আধার সংযোগ রয়েছে সেই মোবাইল দিয়ে পোর্টালে ওটিপি মারফত এই সংযুক্তিকরণ প্রক্রিয়া হবে। যদি শুধুমাত্র অ্যাপ দিয়ে এই সংযুক্তিকরণ হয় তাহলে এই সংযুক্তিকরণের জন্য বায়োমেট্রিক ব্যবস্থা করা হবে। এই পদক্ষেপগুলির পরেই আবাস উপভোক্তা চূড়ান্ত তালিকায় ঠাঁই পাবে, মিলবে প্রকল্পের সুবিধা। আগামী 23শে ডিসেম্বর থেকে রাজ্যে আবাস যোজনা টাকা দেওয়া হবে। আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এক্ষেত্রে যাতে ট্যাব দুর্নীতির মতো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তাই বিশেষ সাইবার সুরক্ষার ব্যবস্থা নিয়েছে রাজ্য। আবাস যোজনার টাকা নির্দিষ্ট উপভোক্তার অ্যাকাউন্টে যখনই টাকা পড়বে তখনই একটি নির্দিষ্ট পাসওয়ার্ড ব্যবহার করে সেই অ্যাকাউন্ট খোলা যাবে, যা উপভোক্তার কাছে থাকবে। একই সঙ্গে সেই টাকা অ্যাকাউন্ট থেকে তুলতে গেলে একটি নির্দিষ্ট ওটিপি উপভোক্তার কাছে যাবে। সেই ওটিপি ব্যবহার করলে তবেই টাকা তোলা যাবে। তবে এই নিয়ে এখন রাজনৈতিক চর্চাও তুঙ্গে। বিরোধীদের গলায় আবারও দুর্নীতির অভিযোগ। শুনুন, এটা হচ্ছে একবার যদি আপনার ছাদ ফুটো হয়ে যায়, ছাদ থেকে যদি জল পড়তে শুরু করে, ওই বাজারে কিছু অ্যাড দেয় না যে ওটা কাল লাগিয়ে দিন পুটটি আটকে যাবে, ও বন্ধ করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী যদি হাত জোড় করেও এখন ঘুরে বেড়ান যে বন্ধ করো চুরি, তাও করতে পারবেন না। বাঘ একবার রক্তের স্বাদ পেয়ে গেছে, তাকে আপনি ঘাস খাওয়াবেন। পাল্টা মন্তব্য শাসক দলের। 2021 থেকে লাগাতার দুর্নীতির অভিযোগ তোলার পরেও বিরোধীরা কিছুতেই প্রমাণ করতে পারেনি বলছে শাসক নেতারা। এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। দেখুন, আজকের দিনে এই যে 100 দিনের টাকা, আপনি যদি বলেন আবাসের টাকা, যেগুলো কেন্দ্রের দেওয়ার দরকার সেগুলো মানে উচিত বা কেন্দ্রের দেওয়ার কথা, তো সেগুলো তো কেন্দ্র দিচ্ছে না, সেগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় দিতে হচ্ছে, বাংলার বাড়ি প্রকল্পে দিতে হচ্ছে। আবার ধরুন ট্যাব, আজকের দিনে অনেক নতুন সিস্টেম হয়েছে, ব্যাংকিং সিস্টেম হয়েছে, অনলাইন পেমেন্ট হয়ে যাচ্ছে। সেখানে সাইবার ক্রাইমের কোনো চক্র, ওই জামতাড়া গ্যাং টাইপের, তারা সক্রিয় হচ্ছে, কিছু কিছু এদিক ওদিক করছে। কিন্তু আমাদের রাজ্য সরকার, তার সংশ্লিষ্ট বিভাগ সতর্ক আছে। তরুণের স্বপ্ন প্রকল্পে বড়সড় দুর্নীতি সামনে এসেছে। তারপর থেকেই করা রাজ্য সরকার। এমনিতেই আবাস নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। রয়েছে কাটমানি থেকে স্বজন পোষণের অভিযোগ। এবার টাকা বন্টনের দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। বেশ, রাজ্য সরকার তো একাধিক পরিস্থিতি, একাধিক পরিকাঠামো করছে, তবে রাজনৈতিক আজকে কি এখনো বন্ধ হচ্ছে না। আবাস নিয়ে ঠিক কতদূর জল গড়াবে সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু এবার একটু নজর রাখতেই হবে বাংলাদেশে, কারণ বাংলাদেশ থেকে একের পর এক যে খবর আসছে সেই খবর উদ্বেগ বাড়াচ্ছে আমাদের, অর্থাৎ সীমান্তর এপারে আমরা যারা ভারতীয়রা রয়েছি তাদের। 71 সালে এই বাংলাদেশের পরম বন্ধু ছিলাম আমরা, কিন্তু এখন এই বাংলাদেশের ওপরই নজর চীন এবং পাকিস্তানের। কেন? কারণ বাংলাদেশ নিজেরাই চাইছে যে চীন এবং পাকিস্তান তাদের হাত ধরুক। অশান্ত বাংলাদেশে এখন তাদের মানুষজনই ফিরতে চাইছে না। বাংলাদেশ থেকে আজকেও যে ছবি আমরা পেয়েছি রীতিমতো উদ্বেগজনক। যেমন ধরুন, বাংলাদেশে আরও একটি ইসকন মন্দিরে ভাঙচুর চালিয়েছে এমন অভিযোগ করছেন রীতিমতো ইসকনের প্রধান। এক্স মাধ্যমে ছবি পোস্ট করে দাবি করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। রাজধানী ঢাকায় অবস্থিত এই ইসকন মন্দিরে রীতিমতো ভাঙচুর করা হয়েছে বলেই জানানো হচ্ছে। রাধারমন দাস কি বলছেন শোনাবো। आज जो ये अटैक हुआ है इस्कॉन के एक और मंदिर में, वो बहुत दुखद है। कल वहाँ के जो इंटरिम गवर्नमेंट के जो हेड हैं, उन्होंने जो भी हिंदू, बुद्धिस्ट और जो भी अन्य माइनॉरिटीज़ ग्रुप हैं उनके हेड्स के साथ में मीटिंग भी की थी। तो हम लोग बहुत आशा कर रहे थे कि इसके बाद लगता है कि अब बदलाव आएगा स्थिति में।
लेकिन जो स्थल पर देख रहे हैं वो तो भिन्न ही चित्र है। फिर से एक अटैक हो गया। अभी और भी मेरे पास में कई वीडियोज़ आए हैं जहाँ पर हम देख सकते हैं कि कुछ लोग बहुत ही खतरनाक बोल रहे हैं इस्कॉन के भक्तों के लिए। कहा जा रहा है कि अगर इस्कॉन को बैन नहीं किया जाएगा तो हम लोग इतने दिन का मोहलत देते हैं, और अगर सरकार इस्कॉन को नहीं बैन करेगी तो हम लोग खुद इस्कॉन के लोगों की हत्या करना शुरू करेंगे। तो सबसे पहले तो अगर इस तरह के जो भड़काऊ बयान दिए जा रहे हैं, वहाँ के सरकार को चाहिए कि ऐसे लोगों को गिरफ्तार किया जाए, क्योंकि ये बहुत सारे लोगों को इस तरह से भड़काया जा रहा है, और उसके फलस्वरूप ही हम देख सकते हैं कि अभी भी जो अटैक्स है वो रुकने का नाम नहीं ले रहा। এবং এই নিয়ে এখন রাজনীতিও জোরালো করেছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির এটা এজেন্ডা, হিন্দুত্ব এজেন্ডা, এবং এটা কোথাও অ্যালাইন করে গেছে হিন্দুত্ব এজেন্ডার সাথে। তাই জন্য সুকান্ত মজুমদার, শিক্ষা প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি এক্স হ্যান্ডেলে বলছেন বাংলাদেশের ঢাকায় ইসকন নামাহাট্টা সেন্টারে ভয়াবহ অগ্নিসংযোগের তীব্র নিন্দা করছে। লক্ষ্মীনারায়ণের বিগ্রহ ও মন্দিরের জিনিসপত্র ধ্বংস করেছে। এটি একটি উপাসনালয়ের বিরুদ্ধে ঘৃণা ও ক্ষমার অযোগ্য কাজ। অপরাধীদের বিচারের আওতায় আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। আমরাও সহমত সুকান্ত মজুমদারের সঙ্গে। কোনো রকম উপাসনালয়ে এমন নিন্দনীয় ঘটনা, এমন নক্কারজনক ঘটনা করা যায় না। তবে এই অশান্ত বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের বাসিন্দা তারাও কিন্তু খুব একটা চোখ বুজে সবকিছু মেনে নিচ্ছেন না। অশান্ত বাংলাদেশে এবার ইস্তফা দিতে বাধ্য হলেন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেন। তিনি যেহেতু সংখ্যালঘু হিন্দু, তিনি হোক না উপাচার্য, যেহেতু তিনি সংখ্যালঘু হিন্দু, তাই তাকে ফোর্সফুলি, জোর জবরদস্তি পদত্যাগ করানো হলো। পদত্যাগের জন্য ক্রমাগত পড়ুয়াদের চাপের মুখে পড়েই এই সিদ্ধান্ত নেন তিনি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। একই সঙ্গে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও কোষাধ্যক্ষ। বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পর থেকেই এই একাধিক বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্যদের জোরপূর্বক পদত্যাগ করানোর যে খবর সামনে আসছিল, এখন কোথাও সেটাতেই শিলমোহর পড়ল। ভাবতে পাচ্ছেন কিভাবে শিক্ষা থেকেও আস্তে আস্তে শিক্ষাকর্মীদের সরিয়ে আনা হচ্ছে। যখন আপনি শিক্ষাকে অন্ধকারে ঢেলে দেবেন না, তখনই কিন্তু ধর্মান্ধকতা চলে আসবে, এবং বাংলাদেশ এই মুহূর্তে ধর্মান্ধ। বাংলাদেশে হিন্দু নিগ্রহ এখনো চলছে। রাজশাহী জেলার পুটিয়া গ্রামে এক বিধবা হিন্দু মহিলার জমি দখলের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। প্রতিবাদ করলে বৃদ্ধার বাড়ির সব গাছ কেটে ফেলে তাকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। দেখুন সেই ছবি দেখছেন আপনারা। এই ভাইরাল ভিডিও, তার সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু এটা বাংলাদেশের রাজশাহী থেকে আসছে। এক হিন্দু মহিলার জমি জোরপূর্বক দখল করা হচ্ছে। আর এই বাংলাদেশে এই মুহূর্তে ছড়ানো হচ্ছে ভারতের বিরুদ্ধে একাধিক মনোভাব, বিদ্বেষ ছড়ানো হচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ভারত থেকে সাহায্য না নেওয়ার বার্তা দিয়েছেন। ভারতের মুখাপেক্ষী হব না, ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে বিএনপি যুগ্ম মহাসচিব। এমনকি নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টাও করলেন। রিজভী সাহেব, আপনি মহাত্মা গান্ধী নন, আপনি নন কোঅপারেশন মুভমেন্ট করছেন না, আপনি ইসলামী জেহাদিদের বাড় খাওয়াচ্ছেন। দেখুন, মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য বর্জন করবো। বন্ধু, ভারতের সঙ্গে অসহযোগিতা ইউনূস সরকারের। বিদেশ সচিবের সফরের আগে ব্যান্ডউইথ ট্রানজিটের সিদ্ধান্ত প্রত্যাহার করল ইউনূস সরকার। হাসিনার সময় ব্যান্ডউইথ ট্রানজিটের প্রাথমিক সম্মতি মিলেছিল। সেই সিদ্ধান্ত থেকে সরে এলেও এবার বাংলাদেশের টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে উত্তর পূর্বের ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে ব্যান্ডউইথ ট্রানজিটের অনুমতি চায় ভারত সরকার। এবার সেই ব্যান্ডউইথ নাকচ করে দেওয়া হলো। ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ। একই সঙ্গে কলকাতা ডেপুটি হাই কমিশনে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করেছে ঢাকা।
সূত্রের খবর, আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বৃহস্পতিবার গোপন চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাইকমিশনকে বাংলাদেশ সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে কাঙ্ক্ষিত ভিসা না পাওয়ায় সমস্যায় পড়ছেন আবেদনকারীরা। কিন্তু উল্টো দিকে আপনাদের দেখাবো কি সুন্দরভাবে পাকিস্তানিদের অবাধে ভিসা দিচ্ছে বাংলাদেশ। বুঝতে পারছেন, ৭১-এর স্মৃতি ভুলে গিয়ে এখন বাংলাদেশের নতুন বন্ধু হয়েছে সেই পাকিস্তান, যে পাকিস্তান নির্মমভাবে ৭১-এ খুন করেছিল একাধিক বাংলাদেশিকে। বাংলাদেশে পালা বদলের পর থেকেই বারংবার অগ্নিগর্ভ হয়েছে বাংলাদেশ, প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্ষেত্রেও। একাধিক সময় দেখা গিয়েছে অনেকে চিকিৎসা করাতে বাংলাদেশ থেকে ভারতে আসেন, কলকাতায় বা ভেলোরে চিকিৎসা করান, সেক্ষেত্রে তাদের বেশ কিছুদিন এই দেশে থাকতেও হয়। এরকম অবস্থায় নতুন করে ভিসা দেওয়া হচ্ছে না, এমনকি জরুরি ভিত্তিক চিকিৎসা ভিসাও দেওয়া হচ্ছে না। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও কিছুটা নরম সুর হলেও অনেকেই বলছে যে অনেক খতিয়ে দেখার পর তারপর স্টুডেন্ট ভিসা দেওয়া হচ্ছে। অভিযোগ, বাংলাদেশ থেকে ভারত পড়তে আসা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট লক করে দিয়েছে ইউনিশ সরকার। টাকা তুলতে না পেরে সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রীরা। দেখুন, বাংলাদেশে বসবাসকারী যারা ভারতবর্ষে এসেছেন চিকিৎসার জন্য, যাদের চিকিৎসা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, কারোর আরও বেশ কিছুদিন সময় লাগবে এমনটাই জানিয়েছেন ডাক্তাররা। কিন্তু যখন তারা তাদের দেশের ভিসা মেয়াদ বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন করেছেন, দরখাস্ত করেছেন, এই মুহূর্তে বাংলাদেশে নতুন করে ভারতের জন্য ভিসা বাড়ানো হচ্ছে না। স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছে যারা চিকিৎসার জন্য ভারতে এসেছেন তারা। এখন দেখার বিষয় রয়েছে তারা চিকিৎসা করিয়ে কবে বাড়ি ফিরতে পারেন বা তাদের ভিসা বাড়ানো হয় কিনা। যদি বাড়ানো হয় তাহলে কিন্তু সৌভ্রাতৃত্ব বজায় থাকবে, এমনটাই কিন্তু দাবি রাখছেন বাংলাদেশি লোকেরা। ক্যামেরায় অরবিন্দের সঙ্গে সুস্মিত, এনকেটিভি বাংলা, কলকাতা। ৭১-এর স্মৃতির কথা বলছিলাম। ৭১-এ কি হয়েছিল আমার আপনার নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশ এখন ভুলতে বসেছে। ৭১-এ পাকিস্তান আর্মি নির্মমভাবে একাধিক বাংলাদেশিকে গুলি করে হত্যা করছিল, রেপ করছিল, তাদের জিনিসপত্র বিষয় সম্পত্তি ছিনিয়ে নিচ্ছিল। সেই সময় মুক্তিযোদ্ধারা নিজের ভাষার জন্য লড়েছিল, সেই সময় মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল এই ভারতবর্ষ। বাংলাদেশের মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন তালুকদার। ১৯৭১-এ বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়, সেই সময় চীন ও পাকিস্তান বাংলাদেশের বিরোধিতা করেছিল, এই নিজামুদ্দিন বাবু বলছেন। কিন্তু তখন ভারতই কিন্তু বাংলাদেশকে সাহায্য করেছিল, তার পাশে দাঁড়িয়েছিল। আমাদের বীর জওয়ানরা নিজের রক্ত দিয়ে পাকিস্তান সেনার সাথে লড়ে জয় ছিনিয়ে এনেছিল, এবং তারপরেও আমরা বাংলাদেশকে অ্যানেক্স করিনি, আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। আমরা ওটা করিনি যেটা আমেরিকা করে। আমেরিকা আফগানিস্তানে ঢোকে, ইসরায়েলে ঢোকে, একাধিক জায়গায় ঢোকে, মাফ করবেন ইরানে ঢোকে, একাধিক জায়গায় ঢোকে, তারপর অ্যানেক্স করে নেয়, নিজের সেনা রেখে দেয়। আমরা করিনি। ইন্দিরা গান্ধী সেই সময় সেনা পাঠিয়েছিল, পাকিস্তানকে পরাজিত করেছিল এবং সরকার তুলে দিয়েছিল বাংলাদেশিদের হাতেই, স্বাধীনতা দিয়েছিল শুধু। ভারতে এই মুহূর্তে এক মুক্তিযোদ্ধা রয়েছেন, এই তাজমুল সাহেব। তিনি মনে করিয়ে দিচ্ছেন যে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নিজামুদ্দিন সাহেব বলছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ যে দুর্ব্যবহার ও বাংলাদেশে হিন্দুদের ওপর যে আক্রমণ করছে সেটার একান্ত নিন্দনীয়। বাংলাদেশের এই মুক্তিযোদ্ধা বলছেন, বাংলাদেশ যা করছে তা মেনে নেওয়া যায় না। নিজামুদ্দিন তালুকদার সরাসরি আজ এনকেটিভি বাংলায়। দেখুন, সঙ্গে আছেন মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন তালুকদার। অর্থাৎ এই ভারতের সঙ্গে বাংলাদেশের যে সৌভ্রাতৃত্ব সেটা যাতে বজায় থাকে, এই মুহূর্তে কিন্তু চিকিৎসার জন্য যে ভিসা, সেই ভিসার মেয়াদ উত্তীর্ণ করা যাচ্ছে না, মেয়াদ বাড়ানো যাচ্ছে না বা বাড়াতে দিচ্ছে না বাংলাদেশ সরকার। মুক্তিযোদ্ধা আর তিনি বলছেন যে ভারতের কাছে তিনি চিরঋণী। অর্থাৎ ৭১-এ যখন তাদের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর যথেষ্ট অবদান রয়েছে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য। আজকের এই পরিস্থিতি আপনি কিভাবে নিচ্ছেন? আজকে পরিস্থিতিটা দুঃখজনক বাঙালি জাতির জন্য। আমি মনে করি যেভাবে এই ২৫শে আগস্ট থেকে যেসব বলতেছে ২৪শে স্বাধীন হয়েছে, স্বাধীন তো একবারই হয়, সেটা ১৯৭১ সালে স্বাধীন হয়েছে। হ্যাঁ, আমরা বিজয় অর্জন করছি ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর। যেহেতু আমি ১৯৭১ সালে জীবন বাজি রেখে এই পাকিস্তানি হানাদার বাহিনী এবং চীনের বিরোধ করছি, তখন তৎকালীন ভারত সরকার শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে এবং আমরা দেশ স্বাধীন করছি। এটা আমরা সবসময় মুক্তিযোদ্ধারা আমরা স্বীকার করবো এবং স্বীকার করে যাব। আমরা দেখতে পাচ্ছি, মিডিয়া দেখতে পাচ্ছি এবং মোবাইলে দেখতে পাচ্ছি
যে এইভাবে হামলা অত্যাচার মুক্তিযোদ্ধাকে বন্ধ অপমান করছে, এটা আমি একজন মুক্তিযোদ্ধা, আমি খুব অপমানিত, এটা দুঃখজনক। এটা আমি প্রতিবাদ করছি যাতে এটা এইভাবে না হয়। আজকে সরকার ক্ষমতা আসতেই পারে, দেশে পরিবর্তন আসতে পারে, সেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি ভাঙচুর করবে, তার বাড়িতে অঙ্গসংযোগ করবে, এটা আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মেনে নিতে পারি না, আমি পারবো না জীবনে। জয় বাংলা স্লোগান ধরো, বাংলাদেশকে স্বাধীন করো, 1971 সালে জীবন বাজিয়ে যুদ্ধ করছি, আজকে সেই বাংলাদেশে নানা রকম ষড়যন্ত্র করবে, এই ষড়যন্ত্রকে আমি প্রতিবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ। ভারতবর্ষের সঙ্গে যে এই মুহূর্তে দুর্ব্যবহার হচ্ছে বা ভারতবর্ষের চিকিৎসার জন্য নতুন করে ভিসা বাড়ানো হচ্ছে না, সেটার কিন্তু তীব্র নিন্দা করেছেন নিজামুদ্দিন। ক্যামেরায় অরবিন্দের সঙ্গে সুস্মিত, এনকেটিভি বাংলা, কলকাতা। রামকৃষ্ণ মিশন মঠ থেকে আজকে একটি চিঠি পাঠানো হয়েছে মোহাম্মদ ইউনুস, যিনি প্রধান উপদেষ্টা গণতান্ত্রিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে। একটি চিঠি দেওয়া হয়েছে, চিঠি দিয়েছেন স্বামী পূর্ণানন্দ, যিনি অধ্যক্ষ ও সম্পাদক রামকৃষ্ণ মিশন মঠ ও রামকৃষ্ণ মিশন মিশনের। আমরা সেই চিঠিটা স্ক্রিনে আনবো এবং সেই চিঠির বার্তাটা আমি পড়াবো। শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, আপনি আমাদের আন্তরিক প্রীতি ও নমস্কার জানাবেন। সম্প্রতি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারা মুক্তি প্রদান করলে আপনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমরা মনে করি। আশা করি এ বিষয়ে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের আশ্বস্ত করবেন। নিবেদক আপনার বিশ্বস্ত স্বামী পূর্ণানন্দ, অধ্যক্ষ ও সম্পাদক রামকৃষ্ণ মিশন মঠ ও রামকৃষ্ণ মিশন। আমরা কিন্তু সমস্ত রকম বন্ধুত্বের হাত এখনো বাড়িয়ে রয়েছি। আমরা কিন্তু অত্যন্ত বিনম্রভাবে এই সন্ন্যাসীর মুক্তির জন্য চিঠি দিচ্ছি। এবার ইউনুস সরকার শুনবে কি শুনবে না সেটা ইউনুস সরকারের ব্যাপার। তবে আজকে একটি অদ্ভুত জিনিস দেখলাম। ভারতের একটি সংবাদ মাধ্যম, আজ যখন মোহাম্মদ ইউনুস তিনি বেরিয়ে আসছেন, ভারতের একটি সংবাদ মাধ্যম মোহাম্মদ ইউনুসকে একটি প্রশ্ন করেন যে সংখ্যালঘুদের উপর যে হামলা, সে হামলার বিষয়ে আপনি কিছু বলুন, কবে থামবে হামলা। মোহাম্মদ ইউনুস কিছু বললেন না। পাশ থেকে যে সচিব ছিলেন তিনি কিছু বললেন, শুনবেন, দেখুন। Professor, what will you say on the... Sorry, sir. There have been attack on minorities in We are running out of Bangladesh. time, What ma'am. will you Please. say on that? Sir, thank you. So any comment We'll do it on... later. We'll do it later. Thank you. Sir, Professor, what will you say on the... Sorry, sir. There have been attack on minorities in We are running out of Bangladesh. time, What ma'am. will you say Please. on that? Sir, thank you. So any comment We'll do it on... later. We'll do it later. Thank you. Sir, Professor... এই যে ভিডিওটা আপনাদের দেখালাম, সাংবাদিকের প্রশ্নও শুনলেন, পাশে থাকা সরকারি আধিকারিক তার জবাবও শুনলেন, মোহাম্মদ ইউনুসের চুপ করে থাকা মুখটাও দেখলেন। কয়েকদিন আগেকার ভিডিও, আজকের নয়, মাফ করবে, এটা আজকের নয়, কয়েকদিন আগেকার ভিডিও। তবে তাতে কিছু বদলে যায় না। প্রশ্নটা অত্যন্ত জরুরি ছিল যে মাইনরিটিদের ওপর অ্যাটাক হচ্ছে, কিছু বলুন, কিছু করুন। মোহাম্মদ ইউনুস মুখে তালা দিয়েছেন, একটি শব্দও ব্যয় করলেন না। এবং তার পাশে দেখুন যে সচিব ছিলেন কিংবা যে আধিকারিক ছিলেন, সরকারি বড় আমলা, তিনি বললেন উই আর রানিং আউট অফ টাইম ম্যান, লেটার লেটার। কবে আর কত লেটার? হ্যাঁ ঠিক বলেছেন, সময় বেরিয়ে যাচ্ছে হাত থেকে, সময় বেরোচ্ছে, প্রাণ যাচ্ছে, আপনার দেশের গণতন্ত্র লুণ্ঠিত হচ্ছে। লেটারটা আর কবে? এই পরেটা কবে? এখনো যদি না বোঝেন কবে বুঝবেন? যখন মানব জাতির মন থেকে প্রেম, ভালোবাসা, ভ্রাতৃত্ব এই শব্দগুলো মুছে যাবে তখন। জোড়হাত করে নিবেদন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে, একজন সাংবাদিক হিসেবে কিছু করুন। আপনার দেশের চিফ জাস্টিস, আপনার দেশের চিফ ইমাম, তারা সবাই বলছে শান্তি ফিরুক, তারা সবাই বলছে এই হিংসা থামুক। এবার আপনিও বলুন। আজ এই আশা রেখে শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।